হ্যাশ অধ্যায় 17 অবশিষ্ট উপাদান। ঠিক আছে, লিওনার্ড বেশ হালকা গলায় জবাব দিল। ডানের প্রস্তাব শুনে তার চেহারায় কোনো চাপের ছাপ নেই। এরপর সবাই গুদামঘর থেকে বের হয়ে এল। যেখানে দানব বিবার আত্মবিনাশ করেছিল সেই জায়গার কাছে গিয়ে দাঁড়াল। তাকে কেন্দ্র ধরে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে খুঁজতে শুরু করল সবাই। ক্যাপ্টেন, আমরা ঠিক কি খুঁজছি? ক্লাইন চারদিকে ছড়িয়ে থাকা পচা মাংস আর রক্তের দিকে তাকাল। বমি করার তীব্র ইচ্ছেটা কোনোরকম চেপে রেখে সে পাশে দাঁড়ানো ডান স্মিথের দিকে প্রশ্নের দৃষ্টিতে তাকাল। ডান মাথা তুলে তাকাল না। তার গাঢ় ধূসর চোখ দিয়ে মাটির উপর নজর বুলিয়ে চলল। সময়ের আগে জেগে ওঠা, নিয়ন্ত্রণ হারানো, দানব হয়ে যাওয়া, এর মানে হল রে বিবার নোটবই থেকে পাওয়া অতিপ্রাকৃত শক্তি পুরোটা শোষণ করতে পারেনি। তার মানে তার শরীরের কোনো একটা অংশ অসাধারণ হিসেবে রয়ে গেছে। সেটা অত্যন্ত মূল্যবান উপাদান। ভবিষ্যতে কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হলে খুঁজে দেখতে ভুলো না। বেশ গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যেতে পারে। তাই তো ক্লাইন হালকা মাথা নাড়ল, বুঝতে পারল ব্যাপারটা। মুহূর্তের মধ্যেই তার মাথায় আর একটা চিন্তা এল। যদি দানব বিবারের অতিপ্রাকৃত শক্তি কেন্দ্রীভূত থাকে শরীরের এমন কোনো অংশে যেটা বর্ণনার অযোগ্য, তাহলে ব্যাপারটা বেশ বিব্রতকর হতো না? সেটা দিয়ে ওষুধ বানানোর কথা ভাবলেই কি চরম বিতৃষ্ণা লাগত না? ক্লাইনের মন এদিক সেদিক ঘুরছিল। ঠিক তখনই ঈগলের মতো তীক্ষ্ণ চোখওয়ালা বর্জিয়া হঠাৎ চিৎকার করে উঠল, পেয়ে গেছি। আহ্যাম! ডান আর বাকি সবাই সাথে সাথে ঘুরে দ্রুত এগিয়ে গেল। কৌতূহলের টানে ক্লাইনও পা চালিয়ে বর্জিয়ার কাছে পৌঁছাল। একটু পরেই সে দেখতে পেল বর্জিয়ার সামনে জিনিসটা। ধূসর সাদা রঙের মুষ্টির সমান আকারের একটা জিনিস। উপরিভাগ খাঁজে খাঁজে ভর্তি, দেখতে নরম কিন্তু টানলে লম্বা হবে এমন। একদম যেন জীবন্ত কোনো প্রাণীর মাথা থেকে বের করে আনা মগজ। ক্লাইন ধূসর সাদা জিনিসটার অতিপ্রাকৃত বৈশিষ্ট্য নিজে বুঝতে না পারলেও সে নিশ্চিত ছিল বর্জিয়া ভুল করেনি। কারণ এত ভয়ঙ্কর বিস্ফোরণের পরেও এটা অক্ষত আছে। ডান সাবধানে জিনিসটা দেখল, তারপর হাঁটু গেড়ে বসল। ডান হাত সামনে বাড়িয়ে কোনোই ভাঁজ করল, তারপর কালো গ্লাভস পরা বাম হাত দিয়ে খুব সাবধানে ধূসর সাদা জিনিসটা তুলে ধরল। স্পর্শ করার সাথে সাথেই ধূসর সাদা দলাটা গলে গিয়ে ভীষণ আঠালো তরলে পরিণত হল। ঠিক সেই মুহূর্তে আয়ুর হার্শন পকেট থেকে টিনের রঙের চারকোনা একটা কেস বের করল। ভেতরের সিগারেটগুলো বের করে পকেটে ভরল। তারপর সে কেসটা ডানের হাতে দিল আর হাসতে হাসতে বলল, আমি জানি তুমি শুধু পাইপই পছন্দ করো। ডান মৃদু হাসল, চারকোনা কেসটা নিল। তারপর ধূসর সাদা আঠালো তরলটা কেসের মধ্যে ঢেলে রাখল অস্থায়ীভাবে। সেটা গুছিয়ে রাখার পর সবাই মিলে আশপাশের জায়গাটা একবার চোখ বুলিয়ে নিল। নিশ্চিত হল কিছু বাদ পড়েনি। তারপর সেখান থেকে বের হল। বাইরে এসে দেখল ঘোড়াগুলো খুর দিয়ে মাটি খুঁড়ছে। স্পষ্টই ভয় পেয়েছে, নার্ভাস হয়ে আছে। লাগাম ছিঁড়ে পালাতে পালাতে বেঁচে গেছে কোনো রকমে। আমি চালাই। বর্জিয়া হাত দিয়ে মুখ ঢেকে আস্তে কাশল। আমি জানি তুমি পশুদের শান্ত করতে ওস্তাদ। আয়র হেসে মাথা নাড়ল। গাড়িতে উঠে বসার পর ডান, লোরোটা, আয়ুর হার্শন আর ক্লাইন, যে এখনও তার হাতের ব্যায়াম চালিয়ে যাচ্ছিল, কারো কিছু বলার ছিল না। নীরবতা ভর করল। ঘোড়ার খুরের শব্দ শুরু হল। গাড়ি এগিয়ে চলল। ডান ক্লাইনের দিকে তাকাল, একটু ভেবেচিন্তে শব্দ বেছে বলল, আমি জানি তুমি অ্যান্টিগোনাস পরিবারের নোটবই নিয়ে খুব কৌতূহলী। জানতে চাও কি হয়েছিল? না, একদমই না। ক্লাইন প্রতিবর্তের মতো মনে মনে অস্বীকার করল। ওটা দুর্ভাগ্যে ভরা একটা প্রাচীন জিনিস। তাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে ডান বলে চলল, তবে আমাকে আগে এটা হোলি ক্যাথেড্রালে রিপোর্ট করতে হবে। তারা নোটবইটার গোপনীয়তার মাত্রা ঠিক করার পরেই আমরা ভাবতে পারব তোমাকে দেখানো যায় কিনা। কোনো সমস্যা নেই, ক্লাইন সংক্ষেপে উত্তর দিল। ডান হাতের ব্যায়াম চালিয়ে যেতে যেতে ভাবল, তারপর বলল, আমি একবার প্রতিশ্রুতি দিয়েছিলাম যে রে বিবার অ্যান্টিগোনাস পরিবারের বংশধর প্রমাণ হলে তোমাকে নাইটহক্সের পূর্ণ সদস্য করা হবে। এখন শুধু রে বিবারের পরিচয় নিশ্চিত হয়নি, আমরা দানবটাকেও শেষ করেছি এবং সিক্রেট অর্ডারের ষড়যন্ত্র ভেস্তে দিয়েছি। পুরো প্রক্রিয়ায় তোমার কাজ ছিল অসামান্য। তুমি নিজে একটা অপরাধী সংগঠনের সদস্যকে মেরেছ। তাই আমি আমার প্রতিশ্রুতি রাখব এবং এখনই হোলি ক্যাথেড্রালে আবেদন পাঠাব। তাদের অনুমোদনের জন্য অপেক্ষা করব। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছিলাম। তোমার মতো জানা দরকার। মিস্টার ক্লাইন মোরেত্তি, তুমি কি টিনজেন নাইটহক্সের পূর্ণ সদস্য হিসেবে যোগ দিতে রাজি? তোমার বেতন কয়েক গুণ বেড়ে সপ্তাহে 6 পাউন্ড হবে। এছাড়া প্রতি বছর বেতন বাড়বে। তোমার বেতন চার্জ আর আওয়া কাউন্টির পুলিশ বিভাগ সমানভাবে দেবে। তুমি একজন শিক্ষানবিশ ইন্সপেক্টরের পরিচয়ও পাবে। মাঝে মধ্যে খুব কাজে লাগবে। সাপোর্ট টাইপের অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী হিসেবে তোমাকে সবসময় শত্রুর মুখোমুখি হতে হবে না, কিন্তু সপ্তাহে একদিন ক্যানিস গেটে পাহারা দিতে হবে। দলের অনুমতি ছাড়া তুমি টিনজেন ছেড়ে যেতে পারবে না, আর পরিবারের কাছে এসব গোপন রাখতে হবে।
ডান যখন সব বিধিনিষেধ আর সুবিধার তালিকা শেষ করল, ক্লাইন ততক্ষণে 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে গভীরভাবে ভাবছিল, আমি পূর্ণ নাইটহক হতে চাই। একমাত্র এভাবেই সে রহস্যের আরও গভীরে প্রবেশ করতে পারবে, যেমন সিক্রেট অর্ডারের ব্যাপারটা। রোজেলের সংগ্রহ করা ডায়েরি পড়ার পর ক্লাইনের নিজের সম্পর্কে চিন্তাভাবনায় কিছু পরিবর্তন এসেছিল। রহস্যবিদ্যার জ্ঞানে পারদর্শী হয়ে বাড়ি ফেরার পথ খোঁজা, এটা তার অপরিবর্তনীয় লক্ষ্য। কিন্তু নিজের শক্তি আরও বাড়িয়ে ধূসর কুয়াশার উপরে রহস্যময় জায়গাটাকে আরও নিরাপদে নিজের ইচ্ছামতো কাজে লাগানো, তারপর সেটা দিয়ে বাড়ি ফেরা, এটা তার নতুন সংযোজন। সম্রাট রোজেল যেমন বলেছিলেন, শুধু বাইরের শক্তির উপর নির্ভর করা খুবই বিপজ্জনক। তাছাড়া সিয়ার হওয়ার পর এবং অতিপ্রাকৃত ক্ষমতা পাওয়ার পর ক্লাইন অনুভব করেছিল যে রহস্যময় জায়গাটার উপর তার নিয়ন্ত্রণ আরও ভালো হয়েছে। যেমন সে এখন অন্য একজন মানুষকে সমাবেশে টেনে আনতে পারে। এটা তাকে ভাবতে বাধ্য করল, সিকোয়েন্স 8, সিকোয়েন্স 7 বা আরও উঁচু সিকোয়েন্সে পৌঁছালে ধূসর কুয়াশার উপরে সেই রহস্যময় জায়গায় কি কি উপকারী পরিবর্তন হতে পারে। অবশ্য ক্লাইন খুব ভালো করেই জানত, এসবের ভিত্তি হল সিয়ার ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া পুরোপুরি সমাধান করা। তাড়াহুড়ো বা বেপরোয়া হওয়া চলবে না। বেশ, হোলি ক্যাথেড্রাল অনুমোদন দিলেই তুমি আমাদের একজন হয়ে যাবে। ডানের ধূসর চোখে একটুখানি আনন্দের ছোঁয়া ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তে পাশে শুনতে থাকা আয়ুর হার্ষণ কথার মাঝে ঢুকল। ক্লাইন বললে, কিছু মনে করো না, আজকে তোমার পারফরম্যান্স সত্যিই চমৎকার ছিল। তুমি সিক্রেট অর্ডারের একজন অতিপ্রাকৃত ক্ষমতাধরকে মেরে ফেলেছ। আমার তো সন্দেহ হচ্ছে সে সিকোয়েন্স সাথে পৌঁছে গিয়েছিল। কিভাবে করলে? আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। অবশেষে প্রশ্নটা এসেই গেল। অনেক আগে থেকেই প্রস্তুত ক্লাইন এমন ভাব করল যেন চিন্তা গুছিয়ে নিচ্ছে। সে জানত ডান, আয়ুর আর লোরোটাকে নাস্তানাবুদ করা একজন অতিপ্রাকৃত ক্ষমতাধরকে সে মেরে ফেলেছে। এটা সত্যিই অবিশ্বাস্য আর রহস্যময়। আয়ুর আর বাকিরা অন্ধ বা বোকা না, তাই প্রক্রিয়াটা জানতে চাওয়ার সময়ের ব্যাপার ছিল। তবে সে ভাবেনি ওরা এত দেরিতে জিজ্ঞেস করবে। ঠিক বলতে কি, ক্যাপ্টেন আর মিস্টার হার্শন আগে আহত ছিলেন, আর যে কোনো সময় তাদের অবস্থা খারাপ হতে পারত। সেই মুহূর্তে দ্বন্দ্ব তৈরি হতে পারে এমন কোনো বিষয় তোলা ঠিক হতো না। আমার গোপনীয়তা ফাঁস হয়ে গেলে হতাশ হয়ে বেপরোয়া কিছু করতে পারি, সেটা ঠেকাতে হতো। আমি যখন নিজেই মনোভাব প্রকাশ করলাম যে নাইটহক হতে রাজি, তখনই তারা নিশ্চিন্ত হয়ে জিজ্ঞেস করল কি ধূর্ত। নিজেদের মধ্যে কোনো সুস্পষ্ট আলোচনা না করেও একই সিদ্ধান্ত নিয়েছে। ক্লাইন ভাবতে ভাবতে বলার মতো করে উত্তর দিল, এটা চরম সৌভাগ্যের ঘটনা। ট্যাক্সিডো পরা ক্লাউনটা একটা মারাত্মক ভুল বিচার করেছিল। তখন বিস্ফোরণের ধাক্কায় সিল্ড আর্টিফ্যাক্ট 2049 আমার কাছে ছিটকে এসেছিল। দেখে মনে হচ্ছিল আমার থেকে 5-6 মিটার দূরে, কিন্তু সেটা ছিল মোটামুটি অনুমান। এটা ভাবা খুবই সহজ ছিল যে আমি সিল্ড আর্টিফ্যাক্টের প্রভাব এলাকার মধ্যে আছি। আর তখন বিস্ফোরণের কারণে আমার মাথা ঘুরছিল। আমার নড়াচড়া স্লথ হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন আমি নিয়ন্ত্রিত হচ্ছি। কখন যে সেই স্যুটেড ক্লাউন অদৃশ্য অবস্থায় আমার কাছে এসেছিল জানি না। সে আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করল, আমাকে বাঁচানোর প্রস্তাব দিল, সাথে সিয়ার ওষুধের পরবর্তী সিকোয়েন্স 8 ক্লাউন দেওয়ার কথা বলল। সে চাইছিল আমি অ্যান্টিগোনাস পরিবারের নোটবই উদ্ধার করতে সাহায্য করি। হ্যাঁ, সে বলেছিল সিক্রেট অর্ডারের কাছে সিয়ার ওষুধের সম্পূর্ণ সিকোয়েন্স পথ আছে, আর সে নিজেও একসময় সিয়ার ছিল। ক্লাইন সেই সময়ের পরিস্থিতি বিস্তারিত বর্ণনা করল, এমনকি তখনকার নিজের তত্ত্বগুলোও বলল। যেমন সে বিশ্বাস করেছিল যে স্যুটেড ক্লাউন ভবিষ্যদ্বাণী করে জেনেছিল নোটবই নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, তাই সে পরিকল্পনা পাল্টেছিল। অবশ্যই সব সত্য কথা ব্যবহার করা হয়েছিল শুরুতে বলা একটা মিথ্যা ঢাকতে, যে সে সিল্ড আর্টিফ্যাক্ট 2049 দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। ভবিষ্যদ্বাণীতে দেখেছিল নোটবই নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, সত্যিই তো ঝুঁকিপূর্ণ ছিল। তবে আসল ঝুঁকি ছিলে তুমি, লোরোটা মুখে হাত চাপা দিয়ে হেসে বলল। তার ভবিষ্যদ্বাণী ঠিকই ছিল, কিন্তু সেটাই তাকে মরণ ফাঁদে ফেলল। মজার ঘটনা বটে। ক্লাইন একটু অবাক হল, তারপর গম্ভীরভাবে মাথা নাড়ল। ঠিকই, ভবিষ্যদ্বাণী কখনোই স্ফটিকের মতো স্বচ্ছ হয় না। আর সেই অস্পষ্টতার মানেই হল ব্যাখ্যা ভুল হতে পারে। হ্যাঁ, এটা আমাকে মনে রাখতে হবে। এরপর তাকে শেষ করলে কিভাবে? ডান হাতের ব্যায়াম করতে করতে পিঠ হেলান দিয়ে জিজ্ঞেস করল। ক্লাইন হাসল। আমি রাজি হওয়ার ভান করলাম আর তাকে দিয়ে আমাকে জাগালাম, কিন্তু সে সিল্ড আর্টিফ্যাক্টের কার্যকর পরিসরের মধ্যে ঢুকতে সাহস পায়নি। 2-3 মিটার দূরে দাঁড়িয়ে একটা অদ্ভুত কাগজের টুকরো দিয়ে আমাকে ঠেলে দেওয়ার চেষ্টা করল। আমি সুযোগ বুঝে তার কাগজের টুকরোটা টেনে ধরলাম, ফলে সে ছিটকে 2049 কার্যকর পরিসরে পড়ে গেল। তারপর আমি বারবার গুলি চালিয়ে কাজটা সম্পন্ন করলাম। হে, আমার জন্য বেশ লজ্জার কথা, মাত্র 2-3 মিটার দূর থেকেও তাকে গুলি করে লাগাতে পারব এমন আত্মবিশ্বাস আমার ছিল না। আয়ুর হালকা মাথা নাড়ল। তার ফাঁকি দেওয়ার ক্ষমতা দেখলে 2-3 মিটার দূরত্ব মোটেও নিশ্চিত গ্যারান্টি না।
তুমি হয়তো গুলি করে লাগাতে পারতে, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় না লাগলে পরিস্থিতি আরও খারাপ হতো। তুমি সেই মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছ সেটা অসাধারণ ছিল, এমনকি বলা যায় চমৎকার। আমি তোমার জায়গায় থাকলে তোমার চেয়ে ভালো করতে পারতাম না। সে আর কিছু জিজ্ঞেস করল না, কারণ সিউটেড ক্লাউন একবার সিল্ড আর্টিফ্যাক্ট 2049 এলাকায় ঢুকে পড়ার পর তার ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে গিয়েছিল। সে একটা জীবন্ত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। সিয়ারের পরবর্তী সিকোয়েন্স হল ক্লাউন কি অদ্ভুত। ডান হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলল,